বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? বলো। ক্লাসে আছে নাবিলা, আলিফ মাহমুদ, আলিফ মুজাহিদ, ইমাম, মাহাতির, রিজন এন্ড রয়না। 7 জন ক্লাসে আছে, আরো ক্লাসে আসবে আস্তে আস্তে, কিন্তু কিছু নেটওয়ার্কের সমস্যার কারণে একবার ক্লাস কেটে গেছিল, তারপর নতুন ভাবে জয়েন করলাম আমি। তোমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অটো লিংক দেওয়া আছে। হ্যাঁ, এই অটো ওখানে চাপ দিলেই তোমরা সরাসরি ক্লাসে জয়েন করতে পারবা, তোমাদের আইডি পাসওয়ার্ড দেওয়ার দরকার হবে না। তো আমি গতদিন পড়িয়েছিলাম তোমাদেরকে রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি, এবং হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয় কিভাবে, এবং ক্যাটায়ন অ্যানায়ন কি, এটা আমরা পড়িয়েছিলাম। আচ্ছা, বলো তো রয়না, রয়না বলো ক্যাটায়ন এবং ক্যাটায়ন কি, বলো তুমি ক্যাটায়ন কাকে বলে, বলো রয়না। রোহিত বলো ক্যাটায়ন কাকে বলে। স্যার, ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। গুড। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বা ক্যাটায়নকে, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলা হয়, তোমার হচ্ছে ক্যাটায়ন বলা হয়। আর অ্যানায়ন কাকে বলা হয়? আলিফ মুজাহিদ, আলিফ মুজাহিদ। ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলা হয়। অ্যানায়ন বলা হয়, ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা রোহিত বলো রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি, গত দিনের পড়া ছিল এটা, বলো তো একটু শুনি। রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? স্যার, শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান করে বা শেয়ার করে বা ভাগাভাগি করে শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা প্রাপ্ত হবে। নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা দুইটা অবস্থা প্রাপ্ত আছে, একটা অষ্টক এবং একটা 2। তাহলে অষ্টক নিয়ম হচ্ছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অবস্থান করাকে অষ্টক বলা হয়। সেটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হতে পারে, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে হতে পারে, অথবা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হতে পারে, অথবা 2 এর নিয়মের মাধ্যমে ঘটতে পারে। 2 এর নিয়ম কিভাবে ঘটে বলো তো রোহিত। কোন মৌলের শেষ কক্ষপথে এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকার নিয়মকে দুইয়ের নিয়ম বলে। ওকে, তাহলে সুন্দর, আমাদের হচ্ছে পড়া খুব ভালো পড়েছো তোমরা। ক্লাসের উপস্থিতি খুবই কম মনে হচ্ছে, 8 জন ছিল। প্রিভিয়াস ক্লাসে কয়জন ছিল? প্রিভিয়াস ক্লাসে কয়জন ছিল? প্রিভিয়াস ক্লাসে রোহিত স্যার মনে নাই। মনে নাই। রোহিনা কতজন ছিল, মনে আছে তোমার প্রিভিয়াস ক্লাসে? স্যার, সম্ভবত 12 জন। আচ্ছা, আমার ক্লাসে এ পর্যন্ত 10 জন আছে, 9 জন। আচ্ছা, যাই হোক, নেটওয়ার্কের সমস্যা করছে, জন্য হয়তো অনেকে জয়েন করতে পারছে না। তাহলে আজকে আমি পড়াবো তোমাদের 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন। আজকে আলোচ্য বিষয় আয়নিক বন্ধন বা তড়িৎজন্য বন্ধন। ইতিমধ্যে তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ হয়েছে, তাই না? পেয়েছো না সবাই? হ্যালো, ইতিমধ্যে শর্ট সিলেবাস তোমাদের কাছে এসছে? ইয়েস স্যার। হ্যাঁ, শর্ট সিলেবাসে আমাদের কিন্তু এই অধ্যায়গুলো আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত আছে, আর ওদিকে আছে 12 অধ্যায়। তাহলে মোট আমাদের 8টা অধ্যায় আছে 12টা অধ্যায়ের মধ্যে, মানে 75% বইয়ের অংশ আছে তোমাদের পরীক্ষায়, আর বাদ বাকি অংশগুলো নেই। অর্থাৎ 8, 9, 10 এবং 12 এই অধ্যায়গুলো নেই তোমাদের। তাহলে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস যেটা প্রকাশ করেছে সেটা ইনশাল্লাহ আমরা যে অধ্যায় পড়ছি সেই অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় একটাই, সেটা হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, আয়নিক বন্ধন বা এটারই নামই হচ্ছে তড়িৎযোজী, একসাথে কিন্তু। হ্যাঁ, আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তাহলে প্রথমেই আয়নিক বন্ধন কি সেটা আমাদের জানা দরকার আগে, যদিও আমাদের আগে পড়া হয়েছে। বই তো আমাদের শেষ, আমরা ডাবল পড়ছি এবার। আচ্ছা, আয়নিক বন্ধন কাকে বলে, কেউ বলতে পারবা? হ্যালো, আয়নিক বন্ধন কাকে বলে, কে বলতে পারবা? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। হ্যাঁ, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে, তাই না? তাহলে আয়নিক বন্ধন হবে প্রধান শর্ত ইলেকট্রন, ইলেকট্রন কি হবে বলো? আদান প্রদান। হ্যাঁ, এই দুটা হতে হবে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে ইলেকট্রন আদান প্রদান ঘটতে হবে।
তাই না? কিছু শর্ত সাপেক্ষে ইলেকট্রন আদান প্রদান করতে হবে। শর্তগুলো কি বলতো, কে পারবা? ক্লাসে অলরেডি 12 জন হয়ে গেছে ইনশাল্লাহ। বলো কি কি শর্ত আছে? ইসমাইল, আলিফ। আইনিক বন্ধন কথার জন্য প্রধান শর্ত হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হতে হবে, 1 নম্বর শর্ত। কিন্তু ইলেকট্রন আদান প্রদান হবে কিভাবে? কে ইলেকট্রন দিবে? একজন বলো। নাইসরেজা, নাইসরেজা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো নাইসরেজা, স্যার শুনতে পাচ্ছ না? পাচ্ছি স্যার, নেট স্লো তো স্যার, কথা একটু পরে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বলো তো কি বললাম আমি? স্যার আয়নিক বন্ধনে পড়ালেন। আইনিক বন্ধন তো পড়াবো। তুমি বললাম যে আইনিক বন্ধন হতে হলে ইলেকট্রন আদান প্রদান হতে হবে, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন আদান প্রদান হতে হবে। আর কি কি শর্ত থাকতে পারে? স্যার বলো। এক হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হবে, তাহলে ইলেকট্রন আদান প্রদান করে, ইলেকট্রন আদান প্রদান করে কি হবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে হবে। এটা একটা, হ্যাঁ, কথা কি বুঝাতে পেরেছি? 2, 3 হচ্ছে যদি ইলেকট্রন আদান প্রদান করে তাহলে সর্বশেষ কক্ষপথের 1টা 2টা 3টা ইলেকট্রন কি হবে বলো? দান করবে এবং ক্যাটায়ন সৃষ্টি হবে তাহলে সাধারণত কিসের মাধ্যমে হবে? ধাতু। ইলেকট্রন কি হবে বলো? ছাড়বে। ধাতু ইলেকট্রন কি হবে? ছাড়বে। এবার দেখো 5, সর্বশেষ কক্ষপথে 1টা 2টা 3টা ইলেকট্রন কি হবে? গ্রহণ করে অষ্টকপূর্ণ হবে। গ্রহণ করে অষ্টকপূর্ণ বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা অর্জিত হবে, বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা প্রাপ্ত হবে। আর কি হবে? সাধারণত অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এখানে গ্রহণ করে কি হবে? অ্যানায়ন সৃষ্টি করবে। আচ্ছা বলো কি কি লিখেছি, একজন বলো তো। নাবিলা বলো কি কি লিখেছি? 13 জন ক্লাসে, ধন্যবাদ। বলো কি কি লিখেছি বলো। একজন শুনতে পাচ্ছ না আমাকে? রিয়া? স্যার আমি শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। রইনা বলো তো কি কি লিখেছি? কেউ কথা বলে না কেন? বুঝতে পারছি না আমি। ইলেকট্রন আদান প্রদান করবে, ইলেকট্রন আদান প্রদান করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে হবে, সর্বশেষ 1 2 3টি ইলেকট্রন দান করবে এবং ক্যাটায়ন সৃষ্টি হবে, ধাতু ইলেকট্রন ছাড়বে, সর্বশেষ কক্ষপথে 1 2 3 ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ অথবা নিকটতম নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্ত হয়ে অ্যানায়ন সৃষ্টি করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। ব্যাস, এই শর্তগুলো তোমাকে পূরণ করতে হবে, তাহলেই সে আয়নিক বন্ধন হবে। ঠিক আছে? এগুলো না হলে সে আয়নিক বন্ধন গঠন করতে পারবে না। তো সর্বসাকল্যে আমরা বলতে পারি
একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যেই সাধারণত এই ধরনের বন্ধন দেখা যায়। তাহলে ধাতুর ইলেকট্রনীয় ধারণা হচ্ছে ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে ধাতু এবং অধাতুর মাধ্যমেই শুধুমাত্র এই ধরনের বন্ধন গঠিত হবে। ঠিক আছে, অধাতু অধাতুর মধ্যে হবে না, ধাতু ধাতুর মধ্যে হবে না, আবার ধাতু এবং অধাতুর মধ্যে হতে হলে তোমাকে অবশ্যই আয়নিক বন্ধন হতে হবে। তাহলে ধাতু ধাতু যদি হতে পারে, অধাতু অধাতু হলে সমযোজী হতে পারে। তাহলে আমরা সমযোজী যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় নেই, আমাদের যেহেতু আয়নিক বন্ধন, তাহলে আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞা দিব। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই আমরা আয়নিক বন্ধন বলবো, বা আয়নিক বন্ধন অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তাহলে আয়নিক বন্ধন গঠিত হলে, আয়নিক বন্ধন যদি হতে হয় তাহলে ইলেকট্রন আদান প্রদান হবে, ইলেকট্রন আদান প্রদান করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা অর্জিত হবে, সর্বশেষ কক্ষপথের একটা দুটা ইলেকট্রন দান করে ক্যাটায়ন সৃষ্টি হবে, এবং সাধারণত এই ক্যাটায়ন সৃষ্টি করে সাধারণত ধাতুগুলো সর্বশেষ কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ হবে অথবা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা অর্জিত হবে। এরা অ্যানায়ন সৃষ্টি করবে, এরা সাধারণত অধাতুর মধ্যে ঘটে। তাহলে আমরা দেখলাম কি, একটা ধাতু এবং অধাতুর মাধ্যমে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই বলা হবে আয়নিক বন্ধন। আমার কথা কি বোঝা গেছে সবার? কে কে বুঝেছ হাত তুলো তো দেখি একটু। কে কে বুঝতে পেরেছ আমার কথা একটা হাত তুলো। আমার কথা বুঝতে পেরেছে রিয়া, আমার কথা বুঝতে পেরেছে ইমাম, কথা বুঝতে পেরেছে রোহিত, রোয়েনা, ইসমাইল, আলিফ, মুজাহিদ, মাহাথির, তারপর নাবিলা, নাইস্তেজা বুঝতে পারে নাই মনে হয়, রাহিমাতুস সিয়াম বুঝতে পারে নাই। তারপর রেড ক্রিমিনাল, এটাকে আমরা কি কোনো ক্রিমিনালের সাথে ক্লাস করছি নাকি? হোয়াট ইজ দিস? কে এটা? হু ইজ হি এন্ড সি অর সি? হ্যাঁ, কে এটা বলো? রেড ক্রিমিনালটাকে? ক্রিমিনাল যদি নিজের পরিচয় না দিতে পারে তাহলে কিসের ক্রিমিনাল সে? রেড ক্রিমিনাল, প্লিজ তোমার নামটা লেখো। এই নামে তোমাকে শোভা পায় না লিখতে। তোমাকে আমরা চিনতে পারছি না, বড় জোর তোমাকে রিমুভ করে দিতে পারবো ক্লাস থেকে, কিন্তু নামটা তোমার লেখা উচিত। বন্ধুদের সাথে ক্লাস করছে একসাথে, তোমার নামটা লেখা উচিত। আই থিঙ্ক নামটা এডিট করো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা চলে যাব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। আমরা দেখবো এখন যে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়। তাহলে দেখি তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইডের গঠন আমরা দেখি আগে প্রথমে, তারপর আমরা একাধিক উদাহরণ দেখবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের এজেন্ডা একটাই আজকে। তাহলে দেখো, সোডিয়াম ক্লোরাইডের গঠন, এর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করব আমরা। বন্ধন গঠন প্রক্রিয়া। আচ্ছা, বন্ধন গঠন প্রক্রিয়ার জন্য আমাদেরকে কি কি আলোচনা করতে হবে এই জায়গাতে আমি ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি। সে একটু মনে করায় দাও তো। হাত নামায় নাও প্লিজ, হাত নামায় নাও। কে বলবো? একজন বলো, যে প্রথমে শুরু করবে সে শুরু করো, যে স্যার এই কাহিনীগুলো যদি ঘটে তাহলে আমরা তাকে, যে বন্ধন ঘটবে তাদেরকে আমরা আয়নিক বন্ধন বলবো। হ্যাঁ প্লিজ বলো একজন। রইনা বলো। স্যার, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, ধাতব পরমাণু ইলেকট্রন দান করবে, অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, সর্বশেষ কক্ষপথে 1 2 3 ইলেকট্রন ইলেকট্রনের মাধ্যমে নিষ্ক্রিয় অবস্থা অর্জিত হবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা অর্জিত হবে, বা একই কথা। তোমার কথা ঠিক আছে, বলো। তারপরে হচ্ছে সর্বশেষ কক্ষপথে 1 2 3 ইলেকট্রন দান করবে এবং ক্যাটায়ন সৃষ্টি হতে হবে। ওকে, ধন্যবাদ। আর সর্বশেষ 1 2 3 ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ এবং নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা অর্জিত হয়ে অ্যানায়ন সৃষ্টি করবে। ওকে, ধন্যবাদ, সুন্দর হয়েছে। তাহলে আমরা আসলে দেখি এখন যে আসলে এই অবস্থাটা, এই যৌগটার মধ্যে আমাদের যে আলোচিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সবগুলোই আছে কিনা আমরা দেখে নিব, তাহলে আমাদের ব্যাখ্যা করা হয়ে যাবে। তাহলে দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? একজন বলো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? স্বামী বলো, স্বামী। 11। 11, ভেরি গুড। আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলো? রাহিমাতুস সিয়াম।
রাহিমাতুস সিয়াম প্লিজ, রাহিমাতুস সিয়াম। স্যার 17। আচ্ছা 17, ভেরি গুড। আচ্ছা রাহিমাতুস সিয়াম শুনতে পাচ্ছ আমাকে? রাহিমাতুস সিয়াম, জি স্যার। আচ্ছা তুমি কি তোমার সাবজেক্টিভ খাতা রসায়নে জমা দিয়েছো? না স্যার। ওকে ধন্যবাদ, এই তো সুন্দর হয়ে গেছে, মিলে গেছে আমার সাথে কথা। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তাহলে আমরা বিন্যাস করি, আমরা দেখো 1s2, 2s2, 2p6 and 3s1, রাইট? ক্লোরিন 1s2, 2s2, 2p6, 3s2 and 3p5। ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা আছে? এনি ডাউট তোমাদের? ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা কি আছে তোমাদের? ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা রয়েছে? কথা বলো। না স্যার। ইলেকট্রন বিন্যাসে তোমাদের কোনো সমস্যা নেই, তাই না? তাহলে আমি এগুলো কিন্তু পড়িয়ে দিয়েছি তোমাদের সমস্যা না হওয়ার জন্য। তাহলে দেখো এখানে সোডিয়াম হচ্ছে ধাতু, সোডিয়াম হচ্ছে কি? ধাতু। আর ক্লোরিন কি বলতো? অধাতু। অধাতু। গুড। তাহলে আমরা জানি যারা ইলেকট্রন বর্জন করবে তারা হচ্ছে ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অধাতু। ইলেকট্রন বর্জন করবে কয়টা? সর্বোচ্চ শেষ কক্ষপথে 1টা, 2টা, 3টা পর্যন্ত দান করতে পারে। আর অষ্টক পূর্ণ অপেক্ষা যদি 1টা, 2টা, 3টা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। আর কিছু কিছু উপধাতু রয়েছে। আচ্ছা যাই হোক, আমরা উপধাতু আলোচনা করব না আজকে, আমরা ধাতু এবং অধাতু ভালো করে আলোচনা করব। তাহলে ধাতু, যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা হচ্ছে ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অধাতু। ওকে, কোনো সমস্যা রয়েছে আর? এখন দেখো এটার শেষ কক্ষপথে আছে 1টা ইলেকট্রন। যদি আমরা এইভাবে না দেখাই, যদি মনে করি যে এইভাবে দেখাবো, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে তাহলে হবে কয়টা ইলেকট্রন? 1টা ইলেকট্রন হবে। এটা সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস। ক্লোরিন দেখো, আমরা ক্লোরিনটা এখানে আঁকলাম। ক্লোরিনের বাইরে আছে 2টা, প্রথমে 2টা, তারপরে আছে 8টা, তারপরে কয়টা? তারপরে হচ্ছে 7টা। একটা বেজোড় আর 3টা হচ্ছে জোড়। এটা হচ্ছে বেজোড়, মানে 7টা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে আছে 1টা, কে এল এম। কে সেলে 2টা, এল সেলে 8টা, এম সেলে 1টা। আর এখানে আছে ক্লোরিন পরমাণুর কে এল এম, এখানে 2টা, 8টা এবং 7টা। এটা কিসের? এটা ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা উপরে যে করেছি যেটা, সেটা নিচেও আমরা এই পদ্ধতিতে দেখাতে পারলাম। এখন দেখো সোডিয়ামের বাইরে যদি 1টা ইলেকট্রন ত্যাগ করা যায়, তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা অর্জিত সহজেই হয়ে গেছে। দেখতে পাচ্ছ, সোডিয়ামের বাইরে যদি 3s1 এর 1টা ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় তাহলে অটোমেটিক নিয়নের অবস্থা প্রাপ্ত হবে। ঠিক আছে? এটা যদি ইলেকট্রন ছেড়ে না দিত, গ্রহণ যদি করতো, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হতো রিয়া? 7টা। 7টা ইলেকট্রন গ্রহণ করা কি তার জন্য খুবই ভালো ছিল? না। না, অনেক কষ্টের ব্যাপার। একজন আছে, হুম। তার কাছে 7 জন যাওয়া অনেক কষ্টকর, বরং একজনই 7 জনের কাছে চলে আসা বেটার, তাই না? তাহলে সোডিয়াম হ্যাঁ। সহজেই 1টা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা, নিয়নের অবস্থা প্রাপ্ত হয়েছে। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের উপরে যে আয়নটা হয় সেটা কি আয়ন বলতো? ঋণাত্মক আয়ন। এই ভালো করে বলো। ধনাত্মক আয়ন। ইলেকট্রন যে বর্জন করবে সে হচ্ছে ধনাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন। ঠিক আছে? তাহলে সোডিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে, Na মাইনাস ইলেকট্রন, আমরা ই টু দি পাওয়ার মাইনাস লিখতে পারি, নাও লিখতে পারি, বা ই লিখলেও পারবো আমরা। তাহলে এটা যদি মাইনাস, এই চিহ্নটা মানে মাইনাস চিহ্ন মানে ইলেকট্রন এখান থেকে বর্জন হয়েছে। যদি এদিকে প্লাস চিহ্ন দিই তাহলে আমরা ইলেকট্রন গ্রহণ করা বুঝাবো। এখানে 1টা দিয়েছি, 1e লেখার দরকার নাই, ই লিখলে ইলেকট্রন। যদি এখানে 2টা থাকতো তাহলে আমরা 2 দিতাম, এখানে যদি 3টা থাকতো তো 3 দিতাম আমরা। ঠিক আছে? তাহলে আমাদেরকে এই বিষয়টা ভাবে নিতে হবে। তাহলে Na প্লাস হলো এটা। এই প্লাস কি একটা ক্যাটায়ন বলতো? এই প্লাস কি একটা ক্যাটায়ন মনে হচ্ছে তোমাদের কাছে?
হ্যালো, ইয়েস স্যার। ক্যাটায়ন না? এবার দেখো, এই সোডিয়ামের শেষ ইলেকট্রন এটা ছিল, তাই না? এম সেল ইলেকট্রনটা ছিল। ইলেকট্রন সহজেই তাহলে কাকে দিবে? এই ক্লোরিনকে কিন্তু দিয়ে দিবে। তাহলে ক্লোরিনের এই পর্যন্ত নিয়নের অবস্থা দেখো, 1s2 2s2 2p6, এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অবস্থা। এর বাইরে কিন্তু 7টা ইলেকট্রন আছে। এ যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে নিয়নের অবস্থা প্রাপ্ত না হয়ে কার অবস্থা প্রাপ্ত হবে? বলো। ক্লোরিনের আর্গন 3s2 3p5, আর্গন কি? আর্গনের অবস্থা প্রাপ্ত হবে। তাহলে নিয়নের অবস্থা প্রাপ্ত হওয়া সহজ না আর্গনের অবস্থা প্রাপ্ত হওয়া সহজ, কোনটা বলো? আর্গন। আর্গন। তাহলে নিয়নের অবস্থা প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন, কারণ 60 টাকা কিন্তু সোডিয়ামকে দেওয়া সম্ভব নয়, দিতে পারবে না, অনেক শক্তির প্রয়োজন হবে। আর এ কিন্তু সহজেই ক্লোরিনকে 1 টাকা একটা দিয়ে দিতে পারবে, যেটা আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখাইছি এটা। তাহলে এখন যদি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cl এখানে প্লাস ইলেকট্রন দিতে পারবো আমরা, তাহলে Cl মাইনাস দিতে পারবো না। আমরা জানি যারা ইলেকট্রন বর্জন করে তারা পজিটিভ আয়ন, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে নেগেটিভ আয়ন বা অ্যানায়ন সৃষ্টি হয়। তাহলে দেখো তো, সমানভাবে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন হয় নাই? কথা বলো, সমানভাবে কি ইলেকট্রন গ্রহণ বর্জন হয় নাই? প্লিজ। জি স্যার। হয়েছে। তাহলে আমরা এটাকে এখন যদি আমরা যোগ করে দিই তাহলে এটা কেটে যায়। তাহলে NaCl এর মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, তাহলে এটা মিলে একটা যৌগ গঠিত হবে না? তাহলে কি ঘটনা ঘটলো? তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আর ক্লোরিনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে ক্লোরিনের বাইরে কিন্তু আরো 3 জোড়া ইলেকট্রন ছিল। তাহলে সহজে একে দান করে এদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হবে, যে সম্পর্ক সৃষ্টি হবে, সেই সম্পর্কটাই হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে এই জায়গাটা কিন্তু রাসায়নিক বন্ধন। এই জায়গাটা কি? রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনটার নাম কি বলতো তাহলে? এই বন্ধনটার নাম কি? আয়নিক বন্ধন। তাহলে এই বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন হতে হলে যে শর্তগুলো আমি বলেছিলাম তোমাদেরকে, যে তোমাদের ইলেকট্রন আদান প্রদান ঘটবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে এবং এটা ক্যাটায়নে পরিণত করবে। ধাতু এবং অধাতুর মধ্যে এই বন্ধন গঠিত হবে। অধাতু ইলেকট্রন ত্যাগ করবে সর্বোচ্চ কয়টি? অধাতু ইলেকট্রন গ্রহণ করবে সর্বোচ্চ 1টা থেকে 2টা অথবা 3টা। ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা অর্জিত হবে। তাহলেই যে বন্ধন সৃষ্টি হবে সেটাকে বলবো আমরা আয়নিক বন্ধন। তাহলে এই যে শর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই শর্তগুলো কি সবগুলোই এখানে রয়েছে না নেই? রাহিমা, আছে। আলিফ আছে? ইয়েস স্যার, আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আয়নিক বন্ধন আসলে কি, কিভাবে গঠিত হয়? আচ্ছা, কে কে বুঝতে পেরেছে একটা হাত তুলে জানাও তো আমাকে, যে স্যার আমি বুঝতে পেরেছি। মাহাতির বুঝতে পেরেছে, রোহিত বুঝতে পেরেছে, ইসমাইল বুঝতে পেরেছে, নাবিলা বুঝতে পেরেছে, সামি বুঝতে পেরেছে, আলিফ মুজাহিদ বুঝতে পেরেছে, তারপর নাইসেজা বুঝতে পেরেছে, রাহিমা তো সিয়াম বুঝতে পারো নাই? না, হাত তুলতে পারছো না? বুঝেছি স্যার। স্যার, আপনি- সাবজেক্টিভ খাতা মানে কি আপনি কি সেমিস্টারের খাতার কথা বলছেন? না না, আমি হ্যাঁ তোমাদের সেমিস্টারের কথা বলছি। দিয়েছি তো স্যার, হ্যাঁ, খাতা দিয়েছি আমি। তো তুমি কিসের খাতা মনে করেছিলে তখন? আমি মনে করলাম ক্লাসের বোধহয় কোনো একটা খাতা। না না, আমি তোমাকে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার কথা বলছি আমি। খাতা দিয়েছি আমি স্যার। তোমার খাতা মনে হয় আমি সৃজনশীলটা পাই না, এখন আল্লাহ জানে তোমার খাতা কিভাবে আছে। সব খাতায় তো জমা দিয়েছি স্যার। হ্যাঁ তা তো জানি আমি, কিন্তু আসলে তো আমি তো পাই নাই। আমি না পাইলে কিভাবে নাম্বার দেবে, তার জন্য তো বললাম আমি। স্যার, আমি সত্যি খাতা দিয়েছি। আচ্ছা, আমার জানা থাকলো তাহলে খুঁজতে হবে কোথায় আছে। রাইমা তুসিয়াম, তুমি কি বুঝতে পেরেছো এটা? এই জি আজকে স্যার। লেসনটা বুঝতে হাত তুলতে পারছো না কেন? স্যার, আমি অপশন খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর পেতে হবে না। রইনা, বুঝতে পেরেছো? জি স্যার। হাত তোলা অপশন খুঁজে পাচ্ছ না? আচ্ছা, এই তো পেয়ে গেছে। তারপর হচ্ছে না স্যার, পাইছি। রিয়া, বুঝতে পারো নাই?
জি স্যার পেরেছি, হাত হাত- নামাই নিলাম তো। ও আমি তো দেখিনি, হাত উঠাও আর একটু। সিয়ামও হাত তুলেছে, কিন্তু হচ্ছে অপশন বুঝতে পারছে না। তারপর নোমান, নোমানটা বুঝতে পারছে না। নোমান, নোমান কি ক্লাসে আছে না জয়েন করে বেরিয়ে পড়েছে, কোন দিকে চলে গেছে? আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি একটা কাজ দিই আজকে, ক্লাসও প্রায় শেষ, আর 2 মিনিট আছে। তোমরা ক্যালসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়ার অ্যাসাইনমেন্ট করে আমাদের গ্রুপে পাঠাবা, ঠিক আছে? বুঝতে পারলা? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো। এটা HW থাকলো। হ্যাঁ, আগামী তোমরা আজকে HWটা করে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে কোনো সমস্যা নেই তাহলে, না? আজকের ক্লাসে না, কোনো স্যার। সমস্যা নেই ইনশাল্লাহ। আজকের ক্লাসে কোনো সমস্যা নেই তাহলে। না স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।